স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান চিকিৎসা সেবা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, মহাসচিব, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন সপ্তাহের এই দিনে এই সময়ে আমরা চেষ্টা করি আপনাদের নানা স্বাস্থ্য বিষয়ক সুপরামর্শ দিতে। আজ আমরা আলাপ করব এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টা আমাদের দেশের মানুষদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। অনেকেরই ঘাড়ে ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, হাঁটতে গেলে কোমরে ব্যথা করে, যে কোনো বয়সেই কিন্তু এটা হতে পারে। এই বিষয়ে আজকে আলোচনার জন্য আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে হাড়ের রোগ, তার প্রতিকার ও তার চিকিৎসা। এই বিষয়ে আলাপ করতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন পরিচিত হয়ে নেই। প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কেনান, যিনি পরিচালক ও অধ্যাপক, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন ইনস্টিটিউট, নিটোর, ঢাকা। একই সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর AKM খালেকুজ্জামান, যিনি অধ্যাপক ও অর্থোপেডিক্স বিভাগের, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। অধ্যাপক আবুল কেনান স্যারের কাছে জানতে চাই যে এই হাড়ের বিষয়ে যে নানাবিধ সমস্যা হয়, আপনাদের কাছে কী কী রোগ নিয়ে রোগীরা বেশি আসে? সবচেয়ে বেশি আসে হচ্ছে অ্যাক্সিডেন্ট বা ইনজুর পেশেন্ট, তারা আঘাতপ্রাপ্ত হয়। বাংলাদেশে আপনারা সবাই জানেন যে অ্যাক্সিডেন্টের প্রকোপ অনেক। সেই হাড় অ্যাক্সিডেন্ট করার কারণে হাড় ভাঙে বা ইত্যাদি। এই হাড় ভাঙা নিয়ে হলো প্রথম সবচেয়ে বেশি আসে। এছাড়াও অনেক ধরনের রোগ আছে যেগুলি বয়সজনিত কারণে হতে পারে। আপনারা দেখবেন ছোট অনেক বাচ্চা থাকে, হাঁটতে পারে না, তারা বা দৌড়াইতে পারে না, উঠে দাঁড়াইতে পারে না। এই ধরনের কিছু সমস্যা যেগুলি জন্মসূত্রে আস্তে আস্তে বড় হইতে হয়, যে মুগর পা বা পা বাঁকা, হাত বাঁকা এরকম হয়, এই ধরনের সমস্যা নিয়ে আসে। এছাড়াও কতগুলি অসুখ আছে যেগুলি আপনার বিভিন্ন রকমের খাবার দাবারের ডেফিসিয়েন্সির জন্য হয়, যেটি আপনারা খুব কমনলি আমাদের দেশের মানুষের সাথে খুব পরিচিত, যেমন অস্টিওপোরোসিস বা হাড়ের যে মজ্জা কমে যাওয়া কিংবা হাড়ের যে ঘনত্ব কমে যাওয়া, এই ধরনের রোগ আসে। এছাড়াও হাড়ের মধ্যে অনেক ধরনের যে টিউমার হয়, যেটি হয়তো আপনারা অনেকেই জানেন যে অন্যান্য টিউমারের সাথে মানুষ পরিচিত বা ক্যান্সারের সাথে, কিন্তু হাড়ে কিন্তু প্রচুর টিউমার হয়, অনেক ধরনের টিউমার হয় যেগুলি এই চিকিৎসার জন্য আমাদের কাছে আসে। এগুলো সব মিলিয়ে বহুবিধ রকমের সমস্যা এই আমাদের কাছে। এছাড়া জয়েন্টের যে সমস্যাগুলি আছে বিভিন্ন রকমের, সেগুলো তো আছেই। সব মিলে আমি বলতে চাই যে স্বাস্থ্যসেবার একটা বড় অংশ বিভিন্ন ধরনের এই ধরনের ব্যাধির সাথে এই হাড় বা জয়েন্ট হয়ে গেলে জড়িত রয়েছে। একটি রোগী আসলে কখন বুঝতে পারবে যে তাকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে এখনই এই হাড়ের চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে যেতে হবে? অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও একটা মানুষ যদি সে সচেতন থাকে, যে অনেক সময় অচেতন হয়ে যায় বা এমনও হতে পারে, কিন্তু মানুষটা যদি সচেতন থাকে, সেই রোগীটা নিজেই কিন্তু বলতে পারে যে এই জায়গাটা আমি ব্যথা পাই, আমি হাতের এই জায়গাটা ব্যথা পাই, বা আমি হাতটা উঠাতে পারছি না, কিংবা আমি কোমরে ব্যথা পাই অথবা পায়ে ব্যথা পাই, আমি পাটা নড়াতে পারতেছি না বা আমার সেখানে ব্যথা করছে এবং সেখানে আস্তে আস্তে দেখা যায় ফুলে যাচ্ছে। তখন সে যখন হাত পা বা কোমর যেখানেই হোক না কেন, সে যখনই ওই জায়গাটা নড়াতে পারে না, ব্যথা অনুভব করে বা তার কাজটা সে করতে পারে না, তখন সে প্রথম বলে যে এই জায়গায় আমার, তো আমি অনুমান করতেছি এটা হয়তো ভেঙে গেছে। এটা তার প্রথম একটা অনুমান রোগী নিজেই কিন্তু করতে পারে। আর যদি রোগী সচেতন না থাকে, সেই ক্ষেত্রে চিকিৎসককে সেটি পরীক্ষা নিরীক্ষা করে, তার হিস্ট্রি শুনে এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করে প্রাথমিক একটা ধারণা নিতে হয় যে হ্যাঁ, সম্ভবত তার এখানে হাড় ভেঙেছে। খালেকুজ্জামান স্যারের কাছে জানতে চাই, প্রথম যখন রোগীরা আপনাদের কাছে আসে, প্রাথমিক পর্যায়ে আসলে আপনারা কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন সেই রোগীকে? প্রথমেই আমরা দেখতে চাই রোগীর স্ট্যাটাসটা কী, অর্থাৎ রোগীর সার্বিক অবস্থাটা কেমন, সে কি সচেতন না অচেতন, সে কি তার হাত পা নাড়াচাড়া করতে পারছে কিনা, সে কথা বলতে পারছে কিনা, শ্বাস প্রশ্বাস তার ঠিক মতো চলছে কিনা। এটাকে আমরা বলি ATLS, অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। এটার একটা প্রোটোকল আছে, এই অনুযায়ী আমরা রোগীকে অ্যাড্রেস করি যে তার সার্বিক পরিস্থিতি কেমন। সার্বিক পরিস্থিতিটা যদি খারাপ থাকে, তার জেনারেল কন্ডিশন যদি অ্যাজ এ হোল খারাপ থাকে, তাহলে আমরা রোগীকে সেই স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য প্রথমেই আমরা বড় হাড় যদি ভেঙে যায় আমরা ধারণা করে থাকি, তাহলে আমরা তার হাতে বা পায়ে আমরা স্যালাইন দিয়ে দিই। এবং যদি রক্তক্ষরণ হয়, আর বড় হাড় ভেঙে গেলে রক্তক্ষরণ না হলেও আমরা বলি যে 1 ব্যাগ রক্ত তাকে ফার্স্টেই দিতে হবে। আর যদি ওপেন ফ্র্যাকচার থাকে, কাটা ছেঁড়া থাকে, যেহেতু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তারা সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তখন আমরা কিন্তু তাকে অ্যান্টিবায়োটিক্স এবং তাকে বিভিন্ন ধরনের টিটেনাসের যেই ইঞ্জেকশন আছে, প্রতিষেধক ইঞ্জেকশন, সেইটা এগুলো দেওয়া হয়।
এবং তারপরে প্রয়োজন অনুযায়ী যেই ভাঙা অংশটা তার থাকে সেটাকে স্ট্যাবিলাইজ করা হয়। অর্থাৎ আমরা কখনো কখনো এটা প্লাস্টার দিয়েও করে থাকি, কখনো কখনো আমরা ট্র্যাকশন বা টানা দেওয়া হয়, কখনো কখনো যদি ওপেন ফ্র্যাকচার থাকে, যে কাটা ছেঁড়া আছে, ব্লিডিং হচ্ছে, তাহলে আমরা অপারেশন থিয়েটারে নিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করে সেই জায়গাটাকে ব্যান্ডেজ করে তারপরে হয়তো একটা ব্যবস্থা নেওয়া হয় যেন হাড়টাকে মোটামুটি একটা ইমোবিলাইজ বা স্থিতির একটা অবস্থায় আমরা যেন রাখতে পারি। স্থিতির রাখার বিষয়টি এটি নিয়েও কিন্তু অনেকের মতো বিরোধ আছে যে কদিন থাকবে, এটা কি হাসপাতালে থেকেই করতে হয় নাকি বাসায় থেকেও করা যায়, এই বিষয়ে যদি আসলে এই পুরো জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে যে ওই রোগের ডায়াগনোসিসের উপরে, অর্থাৎ শরীরের কোন অংশটা তার ভেঙেছে, হাত না পা, কোন হাড় ভেঙেছে, ছোট হাড় না বড় হাড়, এবং ভাঙার প্রকৃতিটা কি, এটা কি ওপেন ফ্র্যাকচার না ক্লোজ ফ্র্যাকচার, অর্থাৎ ভেঙে রক্তপাত হয়েছে না হয়নি, এই পুরো বিষয়টাকে বিবেচনায় এনে তারপরে আমাদেরকে চিকিৎসাটায় যেতে হবে। চিকিৎসাগুলোর অনেকগুলো মানে ধরন আছে। কোনো চিকিৎসা শুধুমাত্র প্লাস্টার দিয়েই করা সম্ভব, কোনো ক্ষেত্রে অপারেশন লাগে। তো যেই রোগীটার অপারেশন লাগবে তাকে হাসপাতালে অবশ্যই ভর্তি থাকতে হবে এবং ভর্তি থেকে তাকে সময় মতো অপারেশন করে তার পরবর্তীতে সে বাড়ি যাবে এবং পরবর্তী ফলো আপে সে আসবে। আর যেই রোগীটাকে প্লাস্টার দিয়ে চিকিৎসা করা সম্ভব সেটা হয়তো আমরা প্লাস্টার দিয়ে তাকে বাড়ি পাঠাতে পারি এবং আমরা আবার পরবর্তী ফলো আপের জন্য সে কখন আসবে সেটাও আমরা বলে দিতে পারি। আবুল কেনান সাহেবের কাছে আসি। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আপনি একটু বলছিলেন যে হাড়ে ব্যথা বা ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, এই ব্যথার পিছনে আসলে কারণটা কি? এখন কিন্তু সব বয়সে দেখা যায়। আঘাতজনিত কারণে হতে পারে, একটা তো হলোই জি। এছাড়াও আপনাদের অনেক পেশেন্টের অনেক হাড়ের অনেক অসুখ আছে বিভিন্ন রকমের, যেমন একটা হাঁটু ব্যথা আপনি বলছেন, সেই হাঁটুর মধ্যে ইনফেকশন যদি হয়, সংক্রমণ যদি হয়, ব্যথা হতে পারে। কিংবা হাঁটুর ভিতরে বিভিন্ন রকমের লিগামেন্ট আছে, পুনরায় ইনজুর্ড হলো, ব্যথা হতে পারে। হাঁটুর মধ্যে বয়স্ক মানুষের হাঁটুর ক্ষয় হয়, আপনারা এই রোগটার সাথে সম্ভবত একটু পরিচিত। হাঁটুতে এই ক্ষয় রোগ যদি হয়, ব্যথা হতে পারে। এবং আমাদের শরীরে কিছু কিছু জেনেটিক অসুখ আছে, রোগ আছে, সেইগুলোর কারণেও, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস কয় বা অ্যানকাইলোসিস স্পন্ডাইলাইটিস কয়, সেজন্য ব্যথা হতে পারে। একটা শিশুর যদি মেরুদণ্ড যেভাবে ডেভেলপ করার কথা, আমরা যেরকমভাবে ডেভেলপ করেছি, কিন্তু আপনি অনেক শিশুকে দেখতে পাবেন তার মেরুদণ্ড সোজা না, বাঁকা আছে, এমনও আছে সে সামনের দিকে ঝুঁকে আছে বা ডান বামে ঝুঁকে আছে বা স্কোলিওসিস কই, এরকম ডেভেলপমেন্টাল কজ বলা হয়, যেগুলি আস্তে আস্তে বড় হতে হতে পরবর্তীতে বোঝা যায়, ব্যথা হতে পারে। একটা বাচ্চা বড় হতে হতে মনে করেন তার হিপ জয়েন্ট বা পা, সেখানে যেভাবে তৈরি হওয়ার কথা ছিল তখন সেটি হতে সেভাবে তৈরি হলো না, সে হাঁটতে গিয়ে ব্যথা হতে পারে। গাড়ির মধ্যে আপনি একটা বেশি বড় ওজন নিলেন, ব্যথা হতে পারে। দীর্ঘ লম্বা জার্নি করলেন, ব্যথা হতে পারে। এরকম আঘাত পাইলেন, ব্যথা হতে পারে। এরকম অসংখ্য। তো ব্যথাটা আসলে কখন খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত, যে সেই ব্যথাটি হচ্ছে দ্রুত চিকিৎসকের কাছে না গেলে এখান থেকে ক্ষতিকর বা খারাপ কিছু হতে পারে, এমন কোনো উপসর্গ কি আসলে রোগীরা বুঝতে পারে কিনা? হ্যাঁ, আপনি মনে করেন সেটা প্রথম নোটিশ হচ্ছে ব্যথার পরিমাণ। হালকা একটা ব্যথা হলো, সেটিকে আপনি যদি অন্য কোনো উপসর্গ দেখা না যায়, বিশেষ করে কখনো কখনো ব্যথা হালকা হলেও যদি সেখানে ফুলে যায় আস্তে আস্তে, যেটিকে আমরা তখন চিন্তা করতে পারি যে টিউমার বা কোনো ক্যান্সার কোনো কিছুর দিকে যাচ্ছে কিনা, এর ব্যথাগুলি সাধারণত হালকা হয়। এছাড়া স্বাভাবিকভাবে হালকা ব্যথা হলে এটি নিয়ে প্রথমেই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আপনি রাতে এমনকি একটা শুয়ে আছেন, আপনি বেকায়দাভাবে শুয়ে আছেন, সকালে উঠে দেখেন ঘাড় ব্যথা করতেছে, খুব কমন। কিন্তু হ্যাঁ, এটি নিয়ে কিন্তু অস্থির হওয়ার কোনো কারণ নাই। এটি কিছুক্ষণ পরে বা একটু স্বাভাবিক করে অথবা কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। কিন্তু যখন ব্যথা বাড়তে থাকবে, অর্থাৎ স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না, আপনি একটা হাতে কাজ করতে যে না, হাতটা নড়াতে পারছেন না, আপনার জয়েন্টটা নড়াতে পারছেন না, ঘাড়টা নড়ানো যাচ্ছে না, কোমরের কাজ করতে যে চেয়ারে বসতে উঠতে স্বাভাবিক যে দৈনন্দিন কাজকর্ম আছে, এমনকি বসার থেকে উঠতে পারছেন না, এই ধরনের যখনই হবে যে না ব্যথার পরিমাণটা আপনার সহনীয় নয়, তখনই আপনাকে মনে করতে হবে যে এই ব্যথাটার পিছনে যে কোনো একটা কারণ আছে, এটিকে নির্ণয় করা প্রয়োজন এবং সেটি চিকিৎসকের কাছে যে নির্ণয় করে যে কারণে ব্যথাটি করছে সেই অনুযায়ী তখন চিকিৎসা দিয়ে অগ্রসর হতে হবে। আপনার কাছে একটু জানতে চাই যে উনি যেমনটি বলছিলেন হাড় ক্ষয়ের একটি বিষয়, এই হাড় ক্ষয়ের পিছনে প্রধান কারণটি আসলে কি? হাড় ক্ষয় যে সম্পর্কে সেটা আমরা বলি অস্টিওপোরোসিস আমাদের মেডিকেলের পরিভাষায়, অর্থাৎ হাড়ের ঘনত্ব কমে যাওয়া। তো বয়স হওয়ার সাথে সাথে আমাদের সবারই জীবনের শুরু থেকেই এই হাড়ের মধ্যে একটা নতুন বোন সেল যেমনভাবে তৈরি হয়, ঠিক তেমনিভাবে কিছু কিছু বোন সেল নষ্ট হয়, বা এই যে চক্রটা, এই চক্রটা কিন্তু একটা নর্মাল ব্যাপার।
এটা সবারই হবে। তবে বয়সের সাথে সাথে দেখা যায় যে নতুন বোন সেল যে তৈরি হওয়ার প্রবণতা এটা কমে যায়, আর ক্ষয়ে যাওয়ার যে প্রবণতা সেটা বেড়ে যায়, যার কারণে কিন্তু হাড়ের যে সঠিক ঘনত্ব বা স্বাভাবিক ঘনত্ব সেটা আর থাকে না, একটা পর্যায়ে ঘনত্বটা কমতে থাকে, ওটাকেই আমরা বলি অস্টিওপোরোসিস। তো এইটার একটা বড় কারণ হচ্ছে বয়সজনিত কারণ। আচ্ছা, আরেকটা কারণ হচ্ছে যদি কোনো কারণে ডিসইউজ হয়, শরীরের ওই পার্ট যদি ব্যবহার করা কম হয়, তখনও কিন্তু এই ধরনের ঘনত্ব কমে যেতে পারে। আবার কখনো কখনো কোনো ইনফেকশনের জন্যও এই ধরনের ঘনত্ব কমে যেতে পারে। মূল বিষয়টা হচ্ছে যে ঘনত্ব কমার সাথে সাথে কিছু উপসর্গ আছে, যেমন ব্যথা হয়। আর বয়সজনিত কারণে অবশ্যই যখন আমরা মানে আশাই করব যে মহিলাদের ক্ষেত্রে সাধারণত 45-40-এর পরে, অর্থাৎ যখন তার স্বাভাবিক যেই মাসিকের ব্যাপারটা আছে সেটা যখন বন্ধ হয়ে যাবে, তখন হরমোনজনিত কারণে তার এই অস্টিওপোরোসিসের হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। এবং পুরুষদের ক্ষেত্রে তারও 10 বছর পরে, মানে 55 বয়সের পরের থেকে এই প্রবণতাটা আস্তে আস্তে বাড়তে থাকে। অতএব এই বয়সে যখন কেউ যাবে তখন তাকে নিয়মিত সাপ্লিমেন্ট নিতে হবে, যেন তার এই ঘনত্বটাকে আমরা বাইরের থেকে একটা সাপ্লিমেন্ট দিয়ে, ঔষধ দিয়ে সেটাকে যেন আমরা পূরণ করে রাখতে পারি। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট পাওয়া যায়। একটা তো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, এটা বাংলাদেশের মোটামুটি সবাই জানে। এছাড়াও নতুন কিছু ঔষধপত্র এসেছে যারা কিনা হাড়ের যে ক্ষয় হয়ে যাওয়ার প্রবণতা, এই ঘনত্ব কমে যাওয়ার যে প্রবণতা, এটাকে ঠেকাইতে পারে। আবার নতুন হাড়ের যা তৈরি হওয়ার যে প্রবণতা, এটাকে বাড়ানোর জন্য এক ধরনের ঔষধ বর্তমানে বাংলাদেশে পাওয়া যায়। অর্থাৎ এইটার কম্বিনেশন যদি কেউ ব্যবহার করে একজন চিকিৎসকের পরামর্শে, আমার মনে হয় এই সমস্যাটার থেকে কিন্তু আমরা অনেকটাই উত্তরণ ঘটাতে পারি। জি, তো অনেকের মধ্যে প্রবণতা রয়েছে এই ধরনের হাতে ব্যথা হলে বা পায়ে ব্যথা হলে ডাক্তারের পরামর্শ ছাড়াই কোনো ফার্মাসিতে যে ব্যথানাশক ওষুধ খাচ্ছে, কিছু গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে। তো এই যে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ খাওয়াটা আসলে কতটা নিরাপদ? একেবারেই নিরাপদ না। কারণ হচ্ছে যে কোনো পর্যন্ত কিন্তু দেখবেন আপনার ফার্মেসিতে গেলে যে কেউ যে কোনো ধরনের ওষুধ কিনতে পারে, এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। বিদেশের উন্নত দেশগুলোতে আপনি প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ কিন্তু আপনি কিনতে পারবেন, ওভার দ্য কাউন্টার ড্রাগস ছাড়া। না জেনে না বুঝে ওষুধের দোকানে যে ব্যথা হলেই ব্যথানাশক ওষুধ খেলে অনেকগুলো খারাপ ঘটনা ঘটতে পারে। প্রথম যেটা ঘটতে পারে সেটা হলো তার গ্যাস্ট্রিক ইরিটেশন হতে পারে, তার কিন্তু গ্যাস্ট্রিক আলসার হয়ে যেতে পারে। আরেকটা হলো তার কিডনিটা কিন্তু ড্যামেজ হতে পারে দিনের পর দিন এই ধরনের ব্যথানাশক ঔষধ খেয়ে। ঔষধ হচ্ছে মিশ্রির ছুরি, হ্যাঁ, এটা হচ্ছে গিয়া মানে ডাবল সোর্ড ব্লেড, হ্যাঁ, দুই দিকেই কিন্তু এটা ধারালো। অতএব এটার কিন্তু যেমন উপকার আছে তেমনি এটার কিন্তু ক্ষতিকর দিক আছে। অতএব এটাকে ব্যবহার করতে হবে অত্যন্ত রেশনালি, অর্থাৎ পরিমিতভাবে এই ঔষধের ব্যবহারটা হতে হবে। দর্শক অবশ্যই বুঝতে পেরেছেন, যে কোনো ওষুধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই জন্যই প্রত্যেকটা চিকিৎসক জোরালোভাবে বলে যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে খেলেই সেটা নিরাপদ হিসাবে আপনি গ্রহণ করতে পারবেন। আপনার কাছে আমি এবার আসতে চাই যে আমাদের তো এখন একটা আধুনিক যুগ, মানুষ অনেক কর্মব্যস্ততায় থাকে, সারাদিন অফিস করছে, বিশেষ করে ব্যাংক, কর্পোরেট অফিসগুলি, অনেকে বসে কাজ করছেন দীর্ঘ সময় ধরে, ল্যাপটপ ব্যবহার করছেন, ইভেন ছোটো বাচ্চারাও কিন্তু মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে। তো এক জায়গায় বসে থেকে অনেকক্ষণ লম্বা টাইম থাকলে আমাদের হাড়ের উপরে কোনো প্রভাব পড়ে কিনা? কিছুটা পড়ে। আপনি মনে করেন যে বসা, যে আমরা এখন যেভাবে বসে আছি জেন্টেলম্যান পজিশন, এই পজিশনটা খুব বেশি অসুবিধাজনক নয়। কিন্তু আপনি যে ল্যাপটপ ব্যবহার করতে যে সে যেমনি ইচ্ছে সেমনি বসছে, পাটা গোঠায় বসছে, বসে এক ধ্যানে একভাবে হাড় বাঁকায় করে একভাবে সে মনোযোগ দিয়ে দেখতেছে ঘন্টার পর ঘন্টা। যে কোনো স্ট্যাটিক কন্ডিশন, মানে একই রকমভাবে থাকলে, আপনার যদি ইমোবাইল থাকে একটা অঙ্গ প্রত্যঙ্গ, দীর্ঘ সময় ইমোবাইল থাকলে আপনি দেখবেন দীর্ঘ সময় আপনি যে বসে আছেন ঝিঝি ধরবে। তো এরকম যে বসে থাকলে হাড়ের ক্ষেত্রেও আপনি একদিকে চাপ লাগলে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য আমরা সবসময় বলি যে আপনারা যে পজিশনটাকে কমফোর্টেবল হয় সেই কমফোর্টটাকে আপনি বেশিক্ষণ থাকেন। আবার কিছু কিছু পজিশন আছে, যেমন মনে করেন আপনি দাঁড়ায় আছেন, একটা স্টেজ দীর্ঘক্ষণ দাঁড়ায় আছেন, তো একটানা দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকলে কী হবে, ওই যে হাড়গুলোর উপর চাপ দিচ্ছে তো দিচ্ছেই, কিন্তু ব্যাপারটা ওরকম না। এই দীর্ঘ চাপ দেওয়াটা হয়তো বা তার জন্য অসুবিধা হতে পারে। আপনি বসে আছেন, একই রকমভাবে বসে থাকা যায় দীর্ঘ সময়। আমরা এখানে বসে আজকে এখন কিছুক্ষণ আমরা রোগ সম্পর্কিত আলাপ আলোচনা করলাম,
সমস্যা নাই। কিন্তু এমনও আছে যে ওয়ার্কিং করতে যে 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা একসাথে বসে থাকে, আমরা সেটাকে মানে নিরুৎসাহিত করি। কারণ একটা না করলে হয় কি অঙ্গ প্রত্যঙ্গ কিছুটা জড় অভ্যাস হয়ে যায়। তো এই জড় অভ্যাস যদি হয়ে যায়, মাসেল টেন্ডন থেকে শুরু করে লিগামেন্টগুলি আস্তে আস্তে স্থবির হইতে শুরু করে। এই জন্য দীর্ঘ সময় একটা না অবস্থায় বসে থাকা বা একরকমভাবে থাকাটা আমরা নিরুৎসাহিত করি। যদি এরকম দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, 1 ঘন্টা 2 ঘন্টা পরে সে একটু পাশ ফিরবে বা নড়বে। এমনকি একটা পেশেন্টকে যদি আমরা বিছানায় শোয়াও রাখি, তখনও কিন্তু আমরা বলি যে 2 ঘন্টা পরে পরে তাকে পাশ ফেরান। এটা কারণ অবশ্য অন্য, একটা ডিকোভিটাস আলসার বা তার এক ধরনের ঘা হয়ে যেতে পারে। এই জন্য পজিশনগতভাবে বসার যে ক্ষেত্রে, এই ক্ষেত্রেও আপনি যতক্ষণ সহনীয় মনে হয় সেই সময়টুকুর বাইরে গেলেই একটু দাঁড়ানো বা একটু নড়াচড়া করা। আপনি যদি দীর্ঘ সময় কাজ করতে হয়, অফিসে বসে কাজ করবেন, তাহলে আপনি 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে 2 মিনিট একটু হেঁটে নেন, একটু দাঁড়ান, একটু। এইটি শরীরের জন্য এবং জয়েন্টের জন্য অধিক সহনশীল, যেটি নাকি আপনারা তো দীর্ঘ সময় এভাবে প্রতিদিন কাজ করতে 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 যে অসুবিধাগুলি হওয়ার সম্ভাবনা আছে, সেটি এড়িয়ে যাওয়া সম্ভব হবে। শিশুরা কিন্তু এখন অনেক বেশি ব্যাগের বোঝা নিয়ে যায়, অনেক বই তারা কাঁধে ক্যারি করে নিয়ে যায় স্কুল পর্যন্ত, বাসা থেকে। এই ভারী এই বস্তু ক্যারি করার জন্য কি তাদের হাড়ের কোনো ক্ষতি হতে পারে কিনা? না, ক্ষতি হতে পারে। কারণ শিশুদের মেরুদণ্ড, বিশেষ করে যে বইয়ের যে বোঝাটা পিছনে নেয়, তো সেটি তো হচ্ছে মেরুদণ্ড, সে হলো বাড়তি একটা অঙ্গ। এবং মেরুদণ্ড হচ্ছে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। তার যে হাত পা, সেটার চলাফেরা শক্তি আমরা যেটা করছি, সেখানে সেই মেরুদণ্ডের ভিতর দিয়ে আপনার স্নায়ু প্রবাহিত হচ্ছে। ওই স্নায়ু প্রবাহ দিয়ে কিন্তু আমাদের চেতনবোধ থেকে শুরু করে আমাদের কর্মক্ষমতার যে নার্ভ যেটিকে বলা হয়, সেটি এটা দিয়ে যায়। এখন আপনি যদি একটা মেরুদণ্ডের গুলি কশেরুক আছে, এটুকু আপনারা জানেন, এর পাশ দিয়ে আপনার নার্ভ বের হয়ে আসে। এখন এর মধ্যে যদি অধিক চাপ পড়ে, সেই চাপটা এক সময় সেই স্পাইনাল নার্ভ, এই নার্ভগুলোর উপর পড়তে পারে, যেটি তার ব্যথার কারণ হতে পারে। অতিরিক্ত বোঝার কারণে সে সামনের দিকে তার মেরুদণ্ড ঝুঁকে পড়তে পারে। এই অসুবিধাগুলো হতে পারে। এতগুলো বই একসাথে আমরা তো বাল্যকালে আসলে নিইনি, তাহলে কি আমাদের পড়াশোনা হয়নি? কিন্ডারগার্টেন থেকে শুরু করে যারা মানে স্কুলে এই কাজগুলো করেন, বইয়ের যে সংখ্যা, আমার মনে হয় যে অ্যাপ্লিকেশান যেটা দরকার বা একান্ত বই যেগুলো পড়ার জন্য অবশ্যই প্রয়োজন, কিন্তু এই যে অনেকগুলো বই একসাথে কাঁধে নিয়ে বাচ্চাদের যে চলাফেরা করাটা, এটা আমার কাছে মনে হচ্ছে অত্যাচার করা হচ্ছে। এতগুলো বই নিয়ে যারা চলাফেরা করে, এটাকে হ্যাঁ, এটা যুক্তিসঙ্গত না। এটা তার বয়সের অনুযায়ী হাতে টানতে অসুবিধা, মেরুদণ্ডের জন্য অসুবিধা, এবং মেরুদণ্ডের বিভিন্ন রকমের পরবর্তীতে কিছু কিছু ক্ষেত্রে বসে যায়, চেপে যায়, এমনও হয়। তো এটা আমার মতে এত বই নিয়ে শিশুদের চলাফেরা, এটাকে নিরুৎসাহিত করা উচিত এবং যতটুকু সহনীয় আজকালকার দিনে সেই পর্যায়ে নেওয়া উচিত। কিংবা আপনি যদি একটা শ্রমিকের কথাও বলেন, শিশু না বলে, তারও আপনার অনেক বোঝা নিয়ে উপর দিকে ওঠা, 15টা 20টা ইট নিয়ে দেখবেন উপর দিকে করতেছে, এটাও মেরুদণ্ডের জন্য ক্ষতিকর। একদিকে যেমন শিশুদের জন্য অধিক বোঝা তার বয়সের জন্য ক্ষতিকর, একইভাবে আপনি যদি একজন বয়স্ক মানুষ বা অ্যাডাল্ট পারসন, তার জন্য অধিক বোঝা মাথায় নিয়ে উপরে উঠাবা, এটা তার জন্য ক্ষতিকর। প্রফেসর খালিকুজ্জামান, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে হার্টকে ভালো রাখার জন্য আপনি যেমন বলছিলেন ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট, তো ন্যাচারাল কোন ফুড খেলে আমাদের আসলে আমরা হার্টটাকে ভালো রাখতে পারি? ন্যাচারাল ফুডের কথা যদি বলেন, আমরা বলবো যে সুষম খাবারটা যেন আপনার খাদ্য তালিকায় থাকে। আমাদেরকে আমিষও খেতে হবে বা প্রোটিন যেটা, সেটা যেমন খেতে হবে, তেমনিভাবে কার্বোহাইড্রেট খেতে হবে, ফ্যাটও খেতে হবে, ভিটামিন সবই, মিনারেলস সবই লাগবে। তবে সেটা যেন পরিমাণটা যেন ঠিক থাকে, পরিমিত পরিমাণে আমাদের আহারটা করতে হবে। অর্থাৎ খাদ্য তালিকায় আমরা অবশ্যই মাছ রাখবো, মাংস রাখবো, এবং কার্বোহাইড্রেটটা বয়সের সাথে সাথে কার্বোহাইড্রেটের পরিমাণ, ভাত বা রুটি, এটার পরিমাণটা আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে। শাকসবজি থাকতে হবে, ফলমূল থাকতে হবে, জি, এই জিনিসটা যেন, ডিম থাকতে হবে এবং দুধ থাকতে হবে। এই যে খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাসটাই ঠিক রাখতে হবে। এবং জাঙ্ক ফুড যেটা পাওয়া যায় বা প্রসেসড ফুড যেটা পাওয়া যায়, বিস্কুট আছে, চানাচুর আছে, বিভিন্ন ড্রিঙ্কস আছে, এই জিনিসগুলো যতটুকু অ্যাভয়েড করা সম্ভব আমার মনে হয় সেটা ভালো। ক্যালসিয়াম জাতীয় খাওয়া যে সাপ্লিমেন্ট আছে, এটার সাথে কিন্তু একটু কোষ্ঠকাঠিন্য অনেক সময় পেশেন্টরা কমপ্লেন করে, যারা লম্বা টাইম খাচ্ছে তাদের। হ্যাঁ, এখন কিন্তু বাজারে কিন্তু এমন ক্যালসিয়ামও এখন আমাদের দেশের মার্কেটে আছে যে যাদের কোষ্ঠকাঠিন্য সবার হয় না। ক্যালসিয়াম খেলে সবারই যে কোষ্ঠকাঠিন্য হয় তা নয়। তো যেই পেশেন্ট বলবে যে তার কোষ্ঠকাঠিন্য হয়, বাজারে এখন এমন ক্যালসিয়াম সাপ্লিমেন্টও আছে যেটা কিন্তু কোষ্ঠকাঠিন্য হয় না,
এরকমও আছে, এবং যাদের কোষ্ঠকাঠিন্য হয় তারা ওই জাতীয়, তারা একটু পানি বেশি খাবে, শাকসবজি খাবে, তাহলে এই প্রবলেমটা আসলে হবে না। আমি একটু অধ্যাপক আবুল কেন আপনার কাছে জানতে চাই যে একটি বিষয় কিন্তু ইদানিং খুব বেশি আমরা শুনছি, ফিজিওথেরাপি, যে হাড়ে পায়ে ব্যথা হলে ফিজিওথেরাপি লাগে। তো এটি আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই চিকিৎসাটি কতটা নিরাপদ? বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ, এটি সত্য। যেমন আমাদের হাড়ের চিকিৎসা করার পর দীর্ঘদিন যাবৎ প্লাস্টারে রাখতে হয় বা অপারেশনে অনেক সময় সময়ের প্রয়োজন হয় সেটি, এবং তার হাড়টা জোড়া লাগাতে পর্যন্ত যেতে সময়ের প্রয়োজন হয়। আবার বিশেষ করে কিছু কিছু ভাঙা আছে এরকম যে শুধু ভাঙার সাথে সাথে মাংস সহ চামড়া সহ চলে যায়, এই ধরনের ক্ষেত্রে সময় বেশি লাগে। এই ক্ষেত্রগুলোতে হয় কি, মনে করেন আপনার দীর্ঘ সময় একটা জয়েন্ট নড়াচড়া করার সুযোগ কম থাকে, চিকিৎসাগত কারণেই থাকে। পরবর্তীতে চিকিৎসায় হাড় ভাঙা জোড়া লাগলো ঠিকই, কিন্তু সেই জয়েন্ট, পাশের জয়েন্টটি আর ঠিক মতো নড়ছে না। তাকে আমরা সুস্থ করতে পারলাম তার ভাঙার দিক থেকে, কিন্তু লোকটি ফাংশনিং হচ্ছে না। এই ক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটি ভাঙলো সেটি জোড়া লাগার পরে সেটি যদি কর্মক্ষম না হয় তাতে জোড়া লেগে লাভ হলো না। সুতরাং এই ক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যে বাংলাদেশের পার্সপেক্টিভে যেটি এখন সমস্যা হচ্ছে, এই ফিজিওথেরাপিটা নির্ধারণ করে দেবেন সংশ্লিষ্ট চিকিৎসক, সেটি একজন অর্থোপেডিক সার্জন কিংবা ফিজিওথেরাপির চিকিৎসক আছেন, তারা বলে দিবে যে কিভাবে ফিজিওথেরাপিটা করতে হবে, কি ফিজিওথেরাপি দিতে হবে, কি নাড়াচাড়া করতে হবে, কি এক্সারসাইজ করতে হবে, সেখানে কী রে আপনার ব্যবহার করা যেতে পারে, হিট দেওয়া কয়, অনেক রকম ফিজিওথেরাপির ইনস্ট্রুমেন্ট এখন বাংলাদেশে আলট্রা রেট এগুলো আছে। এটি নির্ভর করে হচ্ছে হলো ওই ডাক্তার সাহেবের পরামর্শ দিয়ে দিবেন। বাংলাদেশে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটি হচ্ছে তার ব্যথা বা অন্য কিছু হইলে বা সে ঠিকমতো হাত পা নাড়াচাড়া করতে পারতেছে না, সে একজন সরাসরি একজন ফিজিওথেরাপিস্টের কাছে চলে যাচ্ছে। একদম তাই হচ্ছে। এমন সেই ফিজিওথেরাপি সুন্দর ডাক্তারের মতন চিকিৎসা দিয়ে আবার সে ফিজিওথেরাপি দিচ্ছে, এই জায়গাটা হচ্ছে সমস্যা। সে প্রেসক্রিপশনও দিচ্ছে, যেমনভাবে ইঞ্জেকশন বা ওষুধ লেখার পরে একজন নার্স আপনাকে ওষুধটা খাইয়ে দেয় যে এটার পরে এটা খান, এটার পরে এটা ধরেন, এই ইঞ্জেকশনটা নার্স নিজে লেখে না, ওষুধটা নার্স নিজে লেখেন না, এটা ডাক্তার লিখে দেন, সময় মতো উনি খাইয়ে দেন, ঠিক, অথবা বাড়িতে কেউ খেয়ে দেয়। আপনাকে একটা প্রেসক্রিপশন দেওয়া হলো এই বড়িটি দিনে 3 বার করে খাবেন, আপনি 3 বার খাবেন। কিন্তু ঠিক তেমনিভাবে ফিজিওথেরাপিটা চিকিৎসক নির্ধারণ করবে যে তার জন্য কী ফিজিওথেরাপিটা প্রয়োজন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং ফিজিওথেরাপির মাধ্যমে কিন্তু অনেক মানে শরীরের যে ডিসেবিলিটি আছে, অঙ্গ প্রত্যঙ্গের যে কর্মক্ষমতা যে কমে যায় সেটাকে সারিয়ে তোলা সম্ভব। বাট এটাকে অবশ্যই সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, কারণ ফিজিওথেরাপি যিনি, উনি কী কারণে এই অসুবিধাটুকু হয়েছে তার পুরোপুরি ধারণা নাই, না থাকার কারণে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা, বেশি হওয়ার সম্ভাবনা বা কম হওয়ার সম্ভাবনা, ক্ষেত্র বিশেষে লাভের থেকে ক্ষতি হওয়ারও সম্ভাবনা। আসলে একজন রোগীর বাসায় আসলে কি ধরনের এক্সারসাইজ করলে বা কি ধরনের জীবন মেনে চললে তা সে তার অনেকদিন পর্যন্ত তার হাড় ক্ষয় রোগ বা হাঁটু ব্যথা, পায়ে ব্যথা নিজেকে প্রতিরোধ রাখতে পারবে? প্রথমে হচ্ছে যে তার খাদ্যাভ্যাসটা প্রপার হওয়া উচিত, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে আমাদের সবাইকেই প্রত্যেক দিন অন্তত পক্ষে আধা ঘন্টা করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা উচিত। ফ্রি হ্যান্ড সিম্পল এক্সারসাইজ বাড়িতে বসে করার জন্য আধা ঘন্টা আমরা নিজেদের জন্য এই সময়টা রাখতে পারি। আর বয়স্কদের ক্ষেত্রে হাঁটা, 30 মিনিট প্রতিদিন আমরা যেন হাঁটি, কারণ অস্টিওপোরোসিসকে ঠেকানোর জন্য একটা ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ হচ্ছে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ, এবং সবচেয়ে সহজতম ওয়েট বিয়ারিং এক্সারসাইজ হচ্ছে গিয়ে হাঁটা। হাড়ের বিষয়টা কিন্তু অনেকে একটু কবিরাজ বা হাতুড়ে চিকিৎসকের প্রতি একটু আকর্ষণ দেখা যায়, যে কোনো কারণেই হোক, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে। এই যে না বুঝে একটু হাতুড়ে চিকিৎসকের কাছে যাওয়া, এটা আসলে কতটা নিরাপদ? নিরাপদ তো প্রশ্নই ওটা না, অত্যন্ত মারাত্মক। মানব জাতির সভ্যতার প্রথম দিকে যখন ছিল না, তখন তারা অনেক কিছুই করতো। সেই ক্ষেত্রে আপনার টারজান মেডিসিন বলতে একটা কথা আছে, গাছের লতা পাতা ইত্যাদি দিয়ে চিকিৎসা করতো। তখন মানুষের তার যে শারীরিক যে টলারেন্সি সেটাও বেশি ছিল। কিন্তু আজকালকার এই আধুনিক যুগে আপনার এই ধরনের কবিরাজের কাছে গেলে সে তো যে কবিরাজি করতেছে সে তো হাড়ের নামটিই জানে না, সে কিভাবে ওর চিকিৎসা দিবে, সে কোথায় ভাঙছে, কেমনে ভাঙছে, তার কোনো কিছুই তার জানা নাই। ওখানে যাবে 2-3 জনে মিলে টানাটানি করে একটা কিছু করলো, করে দেখা যায় নানা রকম ল্যাব পেস্ট এগুলো করে এগুলো দিয়ে দেয়। এগুলো যদি সর্বনাশ করে সেটি হচ্ছে যে এই পেস্টিসাইডগুলো যেগুলো থাকে এগুলো আপনার বেশিক্ষণ চেপে রাখলে একদিকে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যেতে পারে এবং চামড়ার মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি সবচেয়ে বড় যে ক্ষতিটি করে পরবর্তীতে যখন চিকিৎসকের কাছে আসে
দেখা গেল হাড় জোড়া লাগানো সহজ হয়ে যায়, কিন্তু তার যে চামড়া মাংস নষ্ট করছে এটি ঠিক করা তখন কঠিন হয়ে পড়ে। জি। এখন তো অর্থোপেডিক্সের ডাক্তার গ্রাম পর্যায়ে পর্যন্ত অ্যাভেলেবল, মেহরবানি করে এই কবিরাজের কাছে না যেয়ে তারা যে কোনো একটু কষ্ট করে অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে যান। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ অনেক মূল্যবান তথ্য দেওয়ার জন্যে। জি। দর্শক, আমাদের পুরো শরীরের ওজন বহন করে আমাদের শরীরের হাড়, সুতরাং হাড়কে সুরক্ষা রাখতেই হবে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।